প্রিয় বন্ধুরা, আরআরবি টিচার রিক্রুটমেন্ট এক্সামিনেশনের যে প্রফেশনাল অ্যাবিলিটি এই সেকশনটা যেখানে 50 নাম্বার থাকছে, তো এই সেকশন নিয়ে আমরা বলেছিলাম আলোচনা করব। তো আজকে আমরা প্রথম আলোচনা শুরু করছি, একদম সিলেবাস ওয়াইজ আমরা শুরু করব। প্রফেশনাল অ্যাবিলিটিতে কী কী আছে আগে একবার দেখে নিই। আগের দিন কম্প্যারিজন করেছিলাম প্রাইমারি সিলেবাস, সেখানে প্রফেশনাল অ্যাবিলিটিতে কী আছে এবং পিজিটি সিলেবাসে প্রফেশনাল অ্যাবিলিটির মধ্যে কী কী পড়ছে। তার মধ্যে অনেক কিছু সিমিলারিটি আমরা পেয়েছিলাম, অর্থাৎ দুটো বিষয় আমরা পড়বো, কিন্তু একটু ডিপলি পড়বো যাতে আমাদের প্রাইমারি সেকশনটাও কভার হয়ে যায়, তার সঙ্গে টিজিটি পোর্শনটাও কভার হয়ে যায়, টিজিটি এবং পিজিটি পোর্শনটাও। তো আমরা কিন্তু সিলেবাস মেনেই কিন্তু পড়াশোনা করব। তো আজকে প্রথম দিনের ক্লাস, আজকে আমরা যেটা আলোচনা করতে চলেছি সেটা হলো কনসেপ্ট অফ গ্রোথ, ম্যাচুরেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। শুধুমাত্র এই পোর্শনটা আলোচনা করব। এইভাবে আমরা অল্প অল্প করে রোজ একটু একটু করে বিষয়টা জানবো, তার এমসিকিউ প্র্যাকটিস করব এবং তারপরের সেকশন আমরা আবার পরের দিন আলোচনা করব। এইভাবে কিন্তু সমস্ত পোর্শনগুলো আমরা কভার করে ফেলতে পারবো। এবার আমি এটা প্রাইমারির সিলেবাসের প্রথম পয়েন্ট, এই পোর্শনটাই অর্থাৎ এই পয়েন্টটাই আমরা একটা দিক থেকে তৈরি করতে হবে, সেজন্য এই পয়েন্টটাই পিজিটি বা টিজিটির সিলেবাসে দেখো একদম নিচের দিকে যদি চলে যাও, এইখানে তোমাদের সেকেন্ড পয়েন্ট যেটা সাইকোলজি অফ লার্নার অ্যান্ড টিচিং, আগে আমরা বলেছিলাম সিমিলারিটি খোঁজার জন্য, এখানে কিন্তু প্রসেস অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। সুতরাং এই পয়েন্ট এবং ওই যে প্রাইমারি সেকশনের যেটা সেম টপিক, শুধুমাত্র ওখানে একদম ইনিশিয়াল স্টেজে আমাদের বেসিক জিনিসগুলো জানবো এবং তারপরে তার প্রসেস অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এই সম্পর্কে আলোচনাও হয়ে যাবে আজকের ডিসকাশনের মধ্যে। তো আমরা এখানেও টিক দিয়ে রাখতে পারি। তো তোমাদের জন্য আমি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের একটা পিপিটি তৈরি করেছি, একটু সময় লেগে গেল, এবং এই পিপিটি অনুযায়ী খুব সহজভাবে আমরা এই কনসেপ্টটা বোঝার চেষ্টা করব। প্রথমে দেখো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, তার বেসিক সংজ্ঞা বলতে পারো বা কাকে বলে, তো সেই সম্পর্কে আমরা প্রথমে জেনে নিই। দেখো গ্রোথটা কি? গ্রোথের বাংলা হচ্ছে বৃদ্ধি। বৃদ্ধি বলতে বোঝায় আমাদের শারীরিক আকার, অর্থাৎ তোমার আমার প্রত্যেকের আমাদের যে শারীরিক আকার বা কোনো কিছুর পরিমাণের বৃদ্ধি হচ্ছে, সেটাই হলো গ্রোথ। অর্থাৎ এটা পরিমাণগত পরিবর্তন। অর্থাৎ আজকে 10 টাকা ছিল, আমি জমিয়েছি 15 টাকা হয়েছে, তো এটা গ্রোথ হচ্ছে। সেটা হাইটের ক্ষেত্রে হতে পারে, অর্থাৎ উচ্চতার ক্ষেত্রে হতে পারে, ওজনের ক্ষেত্রে হতে পারে এবং কোষের সংখ্যাও বৃদ্ধি হতে পারে। তো এটাকে বলছি আমরা গ্রোথ বা বৃদ্ধি। তার সঙ্গে বিকাশ কি? বিকাশ হলো এমন একটা প্রক্রিয়া যেটা ধারাবাহিক প্রক্রিয়া, ধারাবাহিকভাবে চলতে থাকে। বৃদ্ধি আর বিকাশের মধ্যে মূল পার্থক্য হচ্ছে বন্ধুরা এটাই, বিকাশের একটি পার্ট কিন্তু বৃদ্ধি। ঠিক আছে, দেখো বিকাশ দুরকম হয়, একটা হচ্ছে কোয়ালিটেটিভ চেঞ্জ আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ চেঞ্জ। ঠিক আছে, এইটা থেকে প্রচুর প্রশ্ন এসছে সিটেট বা টেটে। কোয়ালিটেটিভ চেঞ্জ কি? অর্থাৎ তোমার বুদ্ধি, তোমার ম্যাচুরিটি, এই সমস্ত কিছু কিন্তু বিকাশের একটা পার্ট। তোমার কোয়ালিটি কতটা বাড়লো, বৃদ্ধিতে সেই পোর্শনটা কিন্তু পড়ছে না, কোয়ালিটির পোর্শনটা অতটা পড়ছে না। আমরা বলতে পারি তোমার কোয়ালিটি বৃদ্ধি পেয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তোমার কোয়ালিটি যে বৃদ্ধি পেয়েছে এটাকে আমরা বলতে পারি যে তোমার গুণগত মান বিকশিত হয়েছে বা বিকাশ পেয়েছে। তো এই হলো মেন পার্থক্য বৃদ্ধি এবং বিকাশের মধ্যে। এবং এছাড়া বিকাশের মধ্যে আরেকটি যে পয়েন্ট দেখতে পাচ্ছি কোয়ান্টিটেটিভ, অর্থাৎ সংখ্যাগত বা পরিমাণগত পরিবর্তন, এইটাই হলো বৃদ্ধি। যদি কোনো প্রশ্নে কখনো আসে কেবল কোয়ান্টিটেটিভ চেঞ্জ বলতে কাকে বোঝাবো, তাহলে কিন্তু বৃদ্ধি হবে। কারণ বৃদ্ধিতে শুধুমাত্র পরিমাণগত পরিমাণগত বৃদ্ধিই কিন্তু হয়। সমস্ত কিছু দেখুন পরিমাণগত বৃদ্ধি হচ্ছে, এর কিন্তু কোয়ালিটি পরিবর্তন নাও হতে পারে। মানে তুমি বড় হয়েছো, বেড়ে উঠেছো, তোমার বৃদ্ধি হয়েছে, কিন্তু স্কুলে যাওনি, তাহলে তোমার কোয়ালিটি কিন্তু কোনো ইনক্রিজ হলো না, তোমার কোয়ান্টিটি ইনক্রিজ হয়েছে, তুমি বড় হয়েছো। তো এইটা হলো মেন বেসিক জিনিস। তাহলে বৃদ্ধি নিয়ে বিকাশের আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, দেখো গ্রোথ কি হয়? গ্রোথ থেমে যায় কখন? ম্যাচুরিটির পরে। অর্থাৎ তোমাদের যখন 22-23 বছর হয়, তোমাদের হাইট আর বাড়ে না, থেমে যায়। তো গ্রোথ এক টাইম পর থেমে যায়, কিন্তু বিকাশ বিকাশ কিন্তু আজীবন চলতে থাকে। অর্থাৎ ওম টু টপ, অর্থাৎ মায়ের গর্ভ থেকে শুরু করে একদম মৃত্যু পর্যন্ত তুমি প্রত্যেক দিন আজও তোমার কিছু না কিছু বিষয়ে তোমার ডেভেলপমেন্ট হয়ে চলেছে, ডেভেলপ হতেই থাকে, কিন্তু বৃদ্ধি একটা সময় পরে থেমে যায়। তো এই হলো বেসিক একটা কনসেপ্ট এই দুটি শব্দের মধ্যে। এবার দেখো আমরা বেসিক্যালি ডেভেলপমেন্ট সম্পর্কে জানবো, বৃদ্ধি সম্পর্কে আমরা কম বেশি সময় বলতে পারবো বা বুঝতে পারবো যে বৃদ্ধিটা এটুকুই। প্রথমে যেটা বলেছিলাম কোয়ালিটেটিভ, অর্থাৎ গুণগত যে পরিবর্তন, সেটা কীরকম? সেটা হচ্ছে তোমার কাজ করার ধরন। আগে যে কাজটা তুমি কোনো সিম্পলভাবে করলে, পরবর্তীকালে তোমার যখন ডেভেলপমেন্ট হলো, গুণগত ডেভেলপমেন্ট যখন হলো, তোমার কাজের ধরন, তোমার টেকনিকটা বুঝতে পারলে যে না, আমি এভাবে করলে আমি কাজটা আরও তাড়াতাড়ি করতে পারবো। তো
তো এটা তোমার কিন্তু গুণগত একটা পরিবর্তন হলো 1 নম্বর। 2 নম্বর কি বলেছে? দক্ষতা, অর্থাৎ অ্যাবিলিটি টু ডু সামথিং। কোনো কিছু করার দক্ষতা তোমার বৃদ্ধি পায়। বৃদ্ধি বলতে বিকশিত হয়। তুমি যত তোমার বয়স বাড়ে, তুমি ছোটবেলায় যে কাজটা করতে, যে টাস্কটা করতে, তোমার যখন যত বুদ্ধি হবে, তুমি সেই কাজটা যখন যত করতে থাকবে, ধরো তুমি কোনো একটা কাজ করছো, সেই কাজটা তুমি দীর্ঘদিন ধরে করছো, সেই বিষয়ে তোমার মধ্যে অটোমেটিক একটা চলে আসে, অর্থাৎ একটা দক্ষতা চলে আসে। তো সেই পয়েন্টটাকে বলা হচ্ছে দক্ষতা। তো ডেভেলপমেন্টের আর কি আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু দক্ষতা। 3 নম্বর কি বলেছে? আবেগগত বোঝার ক্ষমতা, অর্থাৎ ইমোশনাল আন্ডারস্ট্যান্ডিং। তো তোমার ডেভেলপমেন্ট যত হবে, তোমার ইমোশনালি অর্থাৎ আবেগগতভাবে তুমি বুঝতে পারবে, সেই ক্ষমতা বা সেই ক্যাপাবিলিটি বাড়তে থাকবে। তোমার শুধুমাত্র গ্রো হয়ে যে তোমার ইমোশনাল আন্ডারস্ট্যান্ডিং বা ইমোশনাল ডেভেলপমেন্ট নাও হতে পারে, কিন্তু তোমার সঠিক ডেভেলপমেন্ট হয়, তাহলে কিন্তু তোমার আবেগগত বোঝার ক্ষমতা অর্থাৎ ইমোশনাল আন্ডারস্ট্যান্ডিংও কিন্তু বাড়তে থাকবে। তুমি সেই জিনিসটা বুঝতে পারবে আবেগ দিয়ে। তো এই সমস্ত কিছু কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের স্টাডির জন্য, আমাদের লাইফের জন্য, যেটা ডেভেলপমেন্টের আন্ডারে পড়ছে। এবার পরিমাণগত পরিবর্তনের মধ্যে যদি চলে আসি, তাহলে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোয়ান্টিটেটিভ চেঞ্জ রয়েছে। কোয়ান্টিটেটিভ চেঞ্জ এটাও কিন্তু ডেভেলপমেন্টের আন্ডারে। আমি প্রথমে বলেছিলাম যে কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই ডেভেলপমেন্টের আন্ডারে পড়ছে, কিন্তু গ্রোথের মধ্যে অনলি কি পড়ছে? কোয়ান্টিটেটিভ চেঞ্জেস, অর্থাৎ হাইট, ওয়েট এবং শেপ, এই তিনটেই গ্রোথের মধ্যে পড়ছে বা ডেভেলপমেন্টের মধ্যে পড়ছে। তাহলে তোমার হাইট বেড়েছে, এটা কিন্তু একরকম ডেভেলপমেন্টও, যেরকম এটা একটা গ্রোথ সেরকম ডেভেলপমেন্টও। একই রকমভাবে ওজন এবং আকার, এই সমস্ত কিছু ডেভেলপমেন্টের আন্ডারে পড়ছে। এরপরে দেখো এর বৈশিষ্ট্য, অর্থাৎ ডেভেলপমেন্টের বৈশিষ্ট্য। ডেভেলপমেন্টের বৈশিষ্ট্য কি? এটা কন্টিনিউয়াসলি হয়, খুব স্বাভাবিক, এটা কন্টিনিউ হতে থাকে। আজকেও তোমার কিছু না কিছু বিষয় ডেভেলপ হচ্ছে। তোমার যদি আমাদের এই ক্লাসটা একটু দেখছো, তাহলে কিছু না কিছু বিষয় একটু ডেভেলপ হচ্ছে তোমাদের। তার পয়েন্ট কি বলেছি, এটি একবার হয়ে গেলে আগের অবস্থায় ফিরে আসে না। অর্থাৎ তোমার যখন ডেভেলপ হয়ে যাবে কোনো বিষয়, তাহলে আগের অবস্থায় কিন্তু ফিরে আসা পসিবল না। হ্যাঁ, ওটা পরিবর্তনযোগ্য হতে পারে, তুমি পরিবর্তন করতে পারো, কিন্তু ফিরে আসতে পারবে না। কারণ ধরো তুমি তোমার ডেভেলপ করছো, তোমার ব্রেনের তুমি অনেক কিছু জানছো, শিখছো, তো তোমার আগের অবস্থায় ফিরে নাও আসতে পারে, অর্থাৎ তুমি পরবর্তীকালে ভুলেও যেতে পারো জিনিসটা। সেই জন্য বলেছে এটা পরিবর্তনযোগ্য হতে পারে। তো এই হলো ডেভেলপমেন্টের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এরপরে চলে যাচ্ছি বিকাশের বিভিন্ন দিক। বিকাশের বিভিন্ন দিক এটা খুব ইম্পর্টেন্ট। যেখানে দেখো 4টে পয়েন্ট আছে। একটা হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, এক না কগনিটিভ ডেভেলপমেন্ট, সোশ্যাল এবং ইমোশনাল। তাহলে এইটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, শর্টকাট হিসেবে মনে রাখতে হবে PCSE। হ্যাঁ, এখান থেকে কোয়েশ্চেন কিন্তু অনেক দেখা যায়। তাহলে বিকাশের কটা দিক আছে বা বিকাশকে কটি ভাগে ভাগ করা যাচ্ছে? 4টি ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, যেটা তোমাদের শারীরিক আকার পরিবর্তন হতে পারে, সেটাকে বলা হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট। আরেকটা হচ্ছে কগনিটিভ, অর্থাৎ মেধাগত, অর্থাৎ তোমাদের জ্ঞানগত, সেটা হচ্ছে কগনিটিভ। তোমার ব্রেনের যে ডেভেলপ হচ্ছে, তুমি যেগুলো শিখছো, তো সেগুলি জ্ঞানমূলক, পরিবেশ থেকেও শিখতে পারো, বই পড়েও শিখতে পারো, তো এটা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট। সোশ্যাল ডেভেলপমেন্ট, সমাজ থেকে তুমি যেটা শিখছো সেটা হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট বা সামাজিক বিকাশ। এবং ইমোশনাল ডেভেলপমেন্ট বা আবেগগত বিকাশ। তো এই 4টের সংমিশ্রণে শিশুর সামগ্রিক বিকাশ ঘটে। এবার এই 4টে পয়েন্ট আমরা আলাদা আলাদা করে এবার জেনে নেব প্রত্যেকটা পয়েন্ট সম্পর্কে। এরপরে সেটা জানার আগে বন্ধুরা, আমি এই যেটুকু বিষয় আলোচনা করলাম, তার উপরে কিছু কোয়েশ্চেন আনসার রয়েছে, সেগুলো করে নিই যে আমরা কতটা আনসার দিতে পারছি। এবং এই যে কোয়েশ্চেনগুলো তোমাদের সঙ্গে করছি, এটা প্রিভিয়াস ইয়ার সিটেটের কোয়েশ্চেন। তাহলে দেখো এইটুকু সেকশন থেকেও সিটেটের যে কোয়েশ্চেনগুলো এসেছে বিগত বছরে। প্রথম প্রশ্ন দেখো, বিকাশের কোন বৈশিষ্ট্যটি সঠিক? প্রথম অপশন বলেছে এটি নির্ধারিত প্রক্রিয়া, অর্থাৎ প্রিডিটারমাইন্ড প্রসেস বলছে। আচ্ছা, এটি একবার হয়ে গেলে আগের অবস্থায় ফিরে আসে না, তবে পরিবর্তনযোগ্য হতে পারে। এটি সাময়িক, টেম্পোরারি চেঞ্জেস, এটি অপরিবর্তনীয়। এটি রিভার্সিবল, পরিবর্তন হতে পারে না। কিন্তু বিকাশ পরিবর্তন হতে পারে। যদি তুমি চর্চার মধ্যে না থাকো, তোমার বিকাশ হয়েছে, কিন্তু তুমি সেটা মডিফাই করতে পারো, আগে যেটা ভুল শিখেছো সেটা তুমি সংশোধন করতে পারো। সুতরাং এটা পরিবর্তনযোগ্য, এটা আমরা পড়েছি, তাই এখানে আনসার বি হবে। বিকাশও আসে না সাধারণত, বিকাশ কিন্তু আগের অবস্থায় ফিরে আসে না। তুমি তোমার ডেভেলপ হয়েছে, অর্থাৎ তোমার হাইট বেড়েছে, এটাও কিন্তু বিকাশের মধ্যেই পড়ছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা পরিবর্তনযোগ্য হতে পারে। যেরকম উদাহরণটা দিলাম, যে আমার কিছু শিখেছিলাম আগে, সেটা পরবর্তীকালে তুমি মডিফাই করতে পারো, যেটা ভুল শিখেছো বা সেটার সঙ্গে কিছু যা শিখেছো সেটাকে আরও এক্সপ্লোর করতে পারো, আরও অ্যাড করতে পারো, সেই জন্য এটা পরিবর্তনযোগ্য। পরের প্রশ্নে চলে যাচ্ছি। বলছে বিকাশে গুণগত পরিবর্তনের কোনটি উদাহরণ, অর্থাৎ বিকাশের ক্ষেত্রে হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ কোয়ালিটেটিভ এ চেঞ্জ ইন ডেভেলপমেন্ট। বলছে ইনক্রিজ ইন ফিজিক্যাল ওয়েট, চেঞ্জ ইন শেপ,
প্রবলেম সলভিং অ্যাবিলিটি, ইনক্রিজ ইন হাইট। তাহলে এর মধ্যে বিকাশের ক্ষেত্রে বলেছে কি কোয়ালিটেটিভ দৈহিক হতে পারে না, এটা ফিজিক্যালের মধ্যে পড়ছে, বা এটা তুমি ফিজিক্যাল বলবো না, আমরা কোয়ান্টিটি বলবো, শেপটাও কোয়ান্টিটি বলবো। প্রবলেম সলভিং অ্যাবিলিটি এটা কিন্তু কোয়ান্টিটি নয়, এটা কোয়ালিটি। তোমার কোয়ালিটি যত ইনক্রিজ করবে তত তুমি প্রবলেম সলভ করতে পারবে। তাহলে এখানে আনসার হয়ে যাবে এটা। তারপরটা হাইট বলেছে, এটা হচ্ছে কোয়ান্টিটি। তার উত্তর হচ্ছে কোয়ালিটেটিভ, প্রবলেম সলভিং অ্যাবিলিটি। হুইচ ইন্ডিকেটস কোয়ালিটেটিভ চেঞ্জ, কোয়ালিটিভ ইন ডেভেলপমেন্ট। আচ্ছা, ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনটা কোয়ালিটেটিভ পরিবর্তন আর কি? দৈহিক বৃদ্ধি হবে না, ইমোশনাল আন্ডারস্ট্যান্ডিং, এটাই আনসার। অর্থাৎ কোয়ালিটেটিভ চেঞ্জ তোমাদের হচ্ছে ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে ইমোশনালি তোমাদের বোঝা করা, যদি তোমরা করতে পারো, আবেগ দিয়ে যদি তোমরা কোনো বিষয়কে বুঝতে পারো, তাহলেই সেটা কোয়ালিটির মধ্যে পড়ছে ডেভেলপমেন্টের। বিকাশের পরিবর্তন কিভাবে ঘটে? বিকাশের পরিবর্তন র্যান্ডামলি হয় না, আচ্ছা, সাডেন হয় না, বিকাশ একদিনে হঠাৎ হতে পারে না, অরেলি অ্যান্ড সিকোয়েন্সিয়ালি। ঠিক আছে, এটাই আনসার হবে। কারণ একটা নির্দিষ্ট সুশৃঙ্খল বা ধারাবাহিকভাবে কিন্তু বিকাশ হয়, একদিনে হয় না, ধীরে 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 ধীরে। একটা বাচ্চা যখন শেখে ছোটোবেলা থেকে, সে কিন্তু তার বিকাশ হচ্ছে একদম মায়ের কোল থেকে শুরু করে, কোল নয়, মাতৃগর্ভ থেকে শুরু করে সে যতদিন পর্যন্ত না তার মৃত্যু হচ্ছে, আমৃত্যু পর্যন্ত প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে কিছু না কিছু দেখছে এবং তার মধ্যে সেটা ডেভেলপ হচ্ছে। তো সেটা একটা সুশৃঙ্খলভাবে এবং ধারাবাহিকভাবে সে বিকাশ হতে পারে, অনিয়মিতভাবে হবে না। এরপর আমরা চলে যাচ্ছি, এর আনসার। এরপর আমরা চলে যাচ্ছি ফিজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে, অর্থাৎ যে 4টে ডেভেলপমেন্টের আমরা ভাগ দেখলাম, সেই 4টে ডেভেলপমেন্টের মধ্যে প্রথমটি ছিল ফিজিক্যাল ডেভেলপমেন্ট। কী কী ছিল 4টে ডেভেলপমেন্ট? আমি বলেছিলাম পি, সি, এস, ই। এই কোডটা তোমরা শুধু মনে রাখবে। পি ফর ফিজিক্যাল ডেভেলপমেন্ট, সি ফর কগনিটিভ, এস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, অ্যান্ড ই ফর ইমোশনাল ডেভেলপমেন্ট। তো প্রথম যেটা, সেটা হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট। তো ফিজিক্যাল ডেভেলপমেন্টটা খুব সহজ। এখানে কী হচ্ছে, শুধুমাত্র হাইট, ওয়েট অ্যান্ড সাইজ অ্যান্ড শেপ, এই 4টের যে বিকাশ হচ্ছে, সেটাই হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্টের আন্ডারে পড়ছে। এই ফিজিক্যাল ডেভেলপমেন্টকে যদি বুঝতে হয়, তাহলে তোমাদেরকে মোটর ডেভেলপমেন্ট বুঝতে হয়। মোটর ডেভেলপমেন্ট কি বলছে? মোটর বিকাশ হলো গতির সাথে সম্পর্কিত বিকাশ, যা শারীরিক বিকাশে একটি গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমাদের এখানে গতি কথাটাও বলাটা ঠিক হবে না, অ্যাকচুয়ালি তোমাদের কতটা স্টেজে, একটু আগে বললাম যে একটা সিকোয়েন্ট মেনে তোমাদের যে বিকাশ হচ্ছে, সেটাকে মোটর ডেভেলপমেন্ট বলতে পারে। যদি মোটর ডেভেলপমেন্টের আন্ডারে কী কী পড়ছে? গ্রস এবং ফাইন। তো এই গ্রস ফাইনটাই হচ্ছে মেন। অর্থাৎ দেখো, গ্রস মোটর স্কিল বা স্থূল মোটর দক্ষতা কি বলেছে? বলছে যেসব ক্রিয়াকলাপে বড় মাংসপেশি ব্যবহৃত হয়, যেরকম বাহু মাংসপেশি। এবার বাহুর মাংসপেশি, পায়ের বা লেগ মাসেল, এগুলো কি হচ্ছে গ্রস মোটর স্কিলের মধ্যে করছে। তাহলে এগুলো ফিজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে পড়ছে। এবার তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যে এই যে মাসেল আমাদের তো বৃদ্ধি, তো একটা সময় পরে থেমে যায় বৃদ্ধিটা। তো বৃদ্ধি তো সেক্ষেত্রে ধরো তোমাদের হাইট 22 বছর বা 23 বছর গিয়ে থেমে যাচ্ছে। তাহলে ফিজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে যখন আমরা বলছি বাহুর মাংসপেশি, সেটাও তো 22 বা 23 বছর বয়সে গিয়ে থেমে যাওয়ার কথা। কিন্তু আমরা ডেভেলপমেন্টের সংজ্ঞাতে বা ডেভেলপমেন্ট যখন পড়ছিলাম, সেখানে লেখা ছিল যে বম টু টম, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তাহলে এটা কিভাবে হতে পারে? এটা হতে পারে, দেখো, বাহুর মাংসপেশি কি, তোমার বাহুর মাংসপেশি কিন্তু ডেভেলপ হতে পারে যদি তুমি সেটা চর্চা করো। ঠিক আছে, যদি তুমি জিমে যাও, যদি তুমি কাজ করো কোনো কিছু, হ্যাঁ, তাহলে সেখানে তোমার আর্ম মাসেল, লেগ মাসেল, এগুলো সব কিন্তু ইনক্রিজ হবে। সুতরাং এটা কিন্তু ডেভেলপ হচ্ছে। এই ডেভেলপ হচ্ছে তোমার চর্চার উপর ডিপেন্ড করছে, তুমি নিজেকে কীভাবে সেটাকে বিকশিত করছো, এটা কিন্তু বিকাশের অন্তর্ভুক্ত। তাহলে স্থূল বা মোটর দক্ষতা, যেসব ক্রিয়াকলাপে বড় মাংসপেশি ব্যবহৃত হয়, সেগুলো স্থূল মোটর দক্ষতার মধ্যে পড়ে। অর্থাৎ বাহুর মাংসপেশি, পায়ের মাংসপেশি। আর সূক্ষ্ম কোনগুলো? যেরকম চোখের পাতা, ছোট ছোট পেশি, আবার হাতে ছোট ছোট মাংসপেশি, তোমরা যত ইউজ করবো সেগুলোকে বলা হচ্ছে সূক্ষ্ম মোটর দক্ষতা বা ফাইন মোটর আর্টস। অর্থাৎ আঙুলের কোনো কাজ, পেন দিয়ে লিখছো, উদাহরণগুলো আছে নিচে। এই তখন উদাহরণগুলো রয়েছে যে হাঁটু বা পায়ের সাহায্যে চলা, তাহলে এটা গ্রস মোটর স্কিলের আন্ডারে পড়ছে। আবার সোজা হয়ে দাঁড়িয়ে চলা, এগুলোতে তোমার মাসেল ডেভেলপ হচ্ছে, অর্থাৎ বড় মাংসপেশি ডেভেলপ হচ্ছে, যেরকম দৌড়ানো, লাফানো, ওয়াকিং, রানিং, জাম্পিং, এই সমস্ত কিছু মোটর স্কিল, গ্রস মোটর স্কিল আন্ডারে পড়ছে। আর ফাইন মোটর স্কিলের মধ্যে পড়ছে আঙুল বা কবজির সাহায্যে কোনো জিনিস তোলা, আঙুলের সাহায্যে ছোটো ছোটো কাজ করা, ড্রয়িং করা, পেন্টিং করা, রাইটিং করা, বা চোখের পাতা বা ছোটো ছোটো পেশি যখন তোমাদের ডেভেলপ হতে থাকে, সেটা হচ্ছে সূক্ষ্ম মোটর দক্ষতা।
ঠিক আছে? তো মোটামুটি ফিজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে এইটুকুই আছে, যেটা মোটর স্কিলের মধ্যে পড়ছে, মোটর ডেভেলপমেন্টের মধ্যে পড়ছে। তারপরের পয়েন্টে চলে যাচ্ছি, সেটা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট। কগনিটিভ ডেভেলপমেন্ট মানে তোমাদের স্মৃতি, তোমাদের চিন্তা, তোমাদের যুক্তি, মানে রিজনিং যেটা, বা তোমাদের যে ভাষার বিকাশ, এই সমস্ত কিন্তু কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে পড়ছে। ল্যাঙ্গুয়েজ বিকাশ, একদম ছোটোবেলায় একটা বাচ্চা ভাষা বলতে পারে না, সে শুনে শুনে শিখছে, তার মধ্যে কী হচ্ছে, ডাউনলোড হচ্ছে, ল্যাঙ্গুয়েজ ডাউনলোড হচ্ছে তার ব্রেনে। তাহলে কি, সেটা হচ্ছে একটা কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে তার মধ্যে, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। এতে কী হচ্ছে, মস্তিষ্কের কার্যক্ষমতা বা ব্রেন ফাংশন কী হচ্ছে, ব্রেন ফাংশনের মধ্যে তার চিন্তাভাবনা ডেভেলপ করে। দুরকমভাবে হয় আমাদের ব্রেন ফাংশনিং, এখান থেকে কোয়েশ্চেন আসে। যেরকম বাম বা লেফট ব্রেনে আমরা কী কী করতে পারি, অর্থাৎ কী কী যুক্তি বা কী কী চিন্তা এই লেফট ব্রেনে কাজ করে, সেগুলো হলো বিজ্ঞান, গণিত ও ভাষার যুক্তিগত চিন্তাভাবনা এর জন্য দায়ী। অর্থাৎ বাম মস্তিষ্কের মধ্যে যখন তুমি কোনো কিছু ক্যালকুলেশন করছো, অঙ্ক করছো, পড়াশোনা করছো, সেটা বাম মস্তিষ্কে কিন্তু ক্যালকুলেট হচ্ছে বা সেটা ডেভেলপ হচ্ছে। এর কগনিটিভ ডেভেলপমেন্ট বাম মস্তিষ্কে হচ্ছে। আর ডান দিকের মস্তিষ্কে কী হচ্ছে, চিত্রকলা, সঙ্গীত, নাচ, এই সৃজনশীলতা অর্থাৎ ক্রিয়েটিভিটিগুলো দেখা যাচ্ছে রাইট ব্রেনে। তুমি কোনো কিছু আবিষ্কার করছো, নিজে নিজে কোনো কিছু টেকনিক আবিষ্কার করছো, এই সমস্ত ক্রিয়েটিভিটি রাইট ব্রেন তোমাদের কাজ করে থাকে। এভাবে সঠিক বিকাশের মাধ্যমে শিশুর মানসিক দক্ষতা ধাপে ধাপে গড়ে ওঠে। ঠিক আছে? তাহলে আশা করি এই দুটো পয়েন্ট বুঝতে পেরেছো, লেফট ব্রেন এবং রাইট ব্রেন। এবার এটাকে তোমাদের যে ব্রেনে তুমি এখন স্টল করো না কেন, এই যে এখন যেটা আলোচনা করছি, লেফট ব্রেনে হোক বা রাইট ব্রেনে, এটা মনে রাখতে হবে না। খুব সিম্পল একটা জিনিস মনে রাখবে, লেফট মানে কি, মানে লেফটের আরেকটা মানে কি হয়, লেফট মানে ছেড়ে যাওয়া, সে আমাকে ছেড়ে গেল, লেফট, তাই তো? তাহলে আমরা ছেড়ে দিতে চাই কি, পড়াশোনা করতে চাই না, আমি বিজ্ঞান, গণিত, এসব ভাষা, ল্যাঙ্গুয়েজ, বাংলা, এসব আমরা পড়তে চাই না, তো এগুলোকে লেফট করে দিতে চাই। আর রাইট আমার ভালো লাগে, সঠিক, এটার একটা মানে সঠিক। আমি জাস্ট মনে রাখার জন্য বলছি আর কি, উদাহরণ কি, যেমন ক্রিকেট খেলতে ইচ্ছা করে, ক্রিয়েটিভিটি কোনো কাজ করতে ইচ্ছা করে, হ্যাঁ, গান, নাচ শুনতে ইচ্ছা করে বা দেখতে ইচ্ছা করে, এইগুলো তাহলে আমার রাইট, আমাদের কাছে এগুলো রাইট। তাহলে এইভাবে তোমরা মনে রাখবে যে রাইট মানে এগুলো হচ্ছে, আর লেফট মানে আমরা যেগুলো করতে চাইছি না। তো এটা একটা উদাহরণ, মানে অ্যাকচুয়ালি অনেকে করতে চাই, একটা উদাহরণ দিলাম যাতে এটা তোমাদের মনে থাকে, মনে করতে না হয় ইন ফিউচার। এরপর চলে যাচ্ছি সোশ্যাল ডেভেলপমেন্টে। সোশ্যাল ডেভেলপমেন্ট অর্থাৎ এটা খুব ইম্পর্টেন্ট, এটা মানে পরবর্তীতে তোমরা যখন অন্যান্য থিওরিগুলো যখন পড়বে, যেমন ভাইগৎস্কি, তারপর পিয়াজের থিওরিগুলো যখন আমরা আলোচনা করব, সেইখানে কিন্তু এই সোশ্যাল ডেভেলপমেন্টের উপর প্রচুর প্রেশার দিয়েছে, কগনিটিভ ডেভেলপমেন্টের উপরেও দিয়েছে, কিন্তু অনেকে সোশ্যাল ডেভেলপমেন্টকে দায়ী করছে মানুষের বা শিশুর বিকাশের ক্ষেত্রে। তো এইগুলো ইনিশিয়ালি বা বেসিক স্টেজে তোমাদের একটু জেনে রাখা অবশ্যই দরকার, যাতে ইন ফিউচার যখন আমরা ওই জিনিসগুলো আলোচনা করব, আমাদের মনে পড়ে যাবে, আচ্ছা সোশ্যাল ডেভেলপমেন্ট মানে এই কারণে কারো সোশ্যাল ডেভেলপমেন্ট হয়েছিল। প্রথম পয়েন্টে কী রয়েছে, বলছে সামাজিক বিকাশের মাধ্যমে একজন ব্যক্তি সমাজের বিভিন্ন নিয়মকানুন মেনে চলতে শেখে। এটি একটি নৈতিক বিকাশ বা মোরাল ডেভেলপমেন্ট। তাহলে তোমার মোরাল ডেভেলপমেন্ট পরবর্তীকালে হয়, একটু বয়স পরে হয়। কম বয়সে শিশু যখন 1 থেকে 2 বছর বয়স থাকে, বা 4-5 বছর, 6 বছর বয়স পর্যন্ত, সে মোটামুটি বুঝতে পারে না বা অনুধাবন করতে পারে না যে কীভাবে আমাদের ডেভেলপমেন্টের একটা পার্ট হওয়া উচিত। মানে এই যে সমাজ আমাদের ডেভেলপমেন্টের একটা পার্ট, সে অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট বিষয়টা বুঝতে পারে না, আমরা বোঝার জন্য আর কি বলছি। কিন্তু একটা সময় পরে গিয়ে, অর্থাৎ 6 বছর বয়সের পরে গিয়ে সে কিন্তু বুঝতে পারে যে ডেভেলপমেন্ট অর্থাৎ এই যে আমাদের বেড়ে ওঠার ক্ষেত্রে বা চলাফেরা করার ক্ষেত্রে রাস্তায় একটা নিয়মকানুন রয়েছে, যেটা মানুষ তৈরি করেছে, সেটা হচ্ছে সামাজিক নিয়মকানুন, নৈতিক বিকাশ। সেইটা এই মেনে চলা যখন শেখে, তার যে ডেভেলপমেন্ট হয়, সেটাই হলো সোশ্যাল ডেভেলপমেন্ট। এরপর বলছে সোশ্যালাইজেশন। সোশ্যালাইজেশন কি বলছে, একজন ব্যক্তি কিভাবে সামাজিক গৃহীত মূল্যবোধ অর্থাৎ ভ্যালু বা নর্মস বা নিয়ম এবং আচরণের ধরন শিখে ও মানিয়ে নেয়, সেটাই সামাজিকরণ। অর্থাৎ কোনো একটা শিশু বা তোমরা বা আমরা প্রত্যেকেই যখন সমাজের একটা ভ্যালুকে আমরা গুরুত্ব দিই, যে না হ্যাঁ এই জিনিসটা করতে হবে, এই জিনিসটা করা উচিত নয়, ট্রাফিক রুলস ভায়োলেট করা উচিত নয়, বা স্কুলে টিচারদের প্রতি সম্মান রাখা উচিত, এই সমস্ত জিনিস আমরা যখন বুঝতে পারি এবং সেটাকে আমরা মানিয়ে নিই এবং মেনে নিই, সেটাই হলো সামাজিকরণ। তা এটি শৈশব থেকে শুরু হয়ে যায়। এটা কখন থেকে শুরু হয়ে যায়? একদম বাল্যকাল থেকে শুরু হয় এবং এটা সারা জীবন ধরে চলতে থাকে। আমরা যতদিন আমাদের মৃত্যু না হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা সোশ্যালাইজেশন ডেভেলপমেন্ট অর্থাৎ সোশ্যাল ডেভেলপমেন্ট আমাদের হতে থাকে। আমরা নতুন, নতুন নিয়ম জানি, নতুন, নতুন নিয়ম মেনে চলাফেরা করি। এটাও একটা ডেভেলপমেন্ট। আমরা যেরকম আগেকার দিনে কি হতো? বার্টার সিস্টেম ছিল, অর্থাৎ কোনো কিছু কেনার জন্য তোমার কোনো একটা জিনিস তুমি তাকে দিলে, তার পরিবর্তে তোমার যেটা পছন্দ সে যদি চায় তাহলে তুমি তার কাছ থেকে নিতে পারো। পরবর্তীকালে সেটা পরিবর্তন হয়ে কী এলো? টাকা পয়সা এলো। তো এই সমস্ত সোশ্যালাইজেশন হচ্ছে, আমরা সেগুলোকে মানিয়ে নিচ্ছি। এইগুলোর মানে আমাদের সামাজিক সোশ্যাল ডেভেলপমেন্টের একটা পার্ট। লাস্টের পয়েন্ট রয়েছে ইমোশনাল ডেভেলপমেন্ট। ইমোশনাল ডেভেলপমেন্ট কি? যেরকম
ইমোশনাল ডেভেলপমেন্ট দেখো, জেমস রাইস কি বলেছে? বলেছে আবেগ আমাদের জীবনকে রঙিন করে তোলে। অর্থাৎ তোমার মধ্যে যে আবেগের কাজ করছে, যে ইমোশনাল বিষয়টা কাজ করছে, সেটা হলো আবেগগত বিকাশ। অর্থাৎ আমাদের প্রতিদিনের অভিজ্ঞতাকে রঙিন এবং অর্থবহ করে তোলাই হচ্ছে ইমোশনাল ডেভেলপমেন্ট। তুমি কোনো একটা অফিসে যাচ্ছ, সেখানে তোমার কাজ করতে ভালো লাগছে না, তাহলে তোমার ইমোশনাল ডেভেলপমেন্ট সেই অফিসের প্রতি একদম খারাপ বা বাজে। এবং তোমার যদি সেই অফিসে যেতে ভালো লাগে, তাহলে তোমার সেখানে কাজ করতেও ভালো লাগবে। সো ইমোশনাল ডেভেলপমেন্ট কিন্তু একটা ইম্পর্টেন্ট। যদি ইমোশনাল ডেভেলপমেন্ট না থাকে, তাহলে তুমি ফিকে একটা বিষয় হয়ে যায়। তুমি নর্মাল যাচ্ছ, কাজ করছো, চলে আসছো, ভালো লাগা খারাপ লাগা কিছু বিষয় নেই। তোমার কোনো বন্ধুকে বা কোনো বান্ধবীকে ভালো লাগছে না। তো এইগুলো ইমোশনাল ডেভেলপমেন্টের উপর ডিপেন্ড করছে। এই জিনিসটা যদি না থাকে, তাহলে কিন্তু তোমার বিকশিত পার্টিকুলারলি ওই বিষয়টাতে তোমার তাহলে ইমোশনাল ডেভেলপমেন্ট হয়নি। কোন বিষয়টা সেটাকেই বলছে ইমোশনাল ডেভেলপমেন্ট। এরপরে বলেছে আবেগগত বিকাশ মানে নিজের আবেগগুলো বোঝা ও নিয়ন্ত্রণ করা। অর্থাৎ নিজের আবেগ, নিজের কষ্ট বা নিজের দুঃখ, নিজের ভালো লাগা খারাপ লাগা, এই সমস্ত কিছু যখন বুঝতে হবে, সেগুলো হচ্ছে ইমোশনাল ডেভেলপমেন্ট। তাহলে এগুলোকে বুঝতে পারা, নিয়ন্ত্রণ করা, কোথায় তোমাকে কোন কথা বলতে হবে, কার খারাপ লাগবে, বা তোমার ইমোশন, তোমার খুব কষ্ট হচ্ছে কোথাও, কোন পরিবেশে তোমাকে সেটা শো করা, এই সমস্ত কিছুই কিন্তু ইমোশনাল ডেভেলপমেন্টের মধ্যে পড়ছে। তার সঙ্গে কি বলেছে, আবেগ ও জ্ঞানীয় বিকাশ, অর্থাৎ এই ইমোশনাল ডেভেলপমেন্ট আর কগনিটিভ ডেভেলপমেন্ট কানেক্টেড। অর্থাৎ আমরা যদি একটু কগনিটিভ ডেভেলপমেন্টের পোর্শনটা চলে যাই, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো, কগনিটিভ ডেভেলপমেন্টে কী ছিল? চিন্তা, স্মৃতি। তাহলে তোমার স্মৃতি অর্থাৎ পূর্ণ স্মৃতি তোমাকে অনেক সময় কষ্ট দেয়, আবার ভালো লাগে। তাহলে এটা সরাসরি কগনিটিভ ডেভেলপমেন্টের সঙ্গে ইমোশনাল ডেভেলপমেন্ট কানেক্ট রয়েছে, তাই তো? আবার যুক্তি, আবার ল্যাঙ্গুয়েজ, এই সমস্ত কিছু কিন্তু চিন্তা, এই সমস্ত কিছু কিন্তু ইমোশনালি যদি এলাবোরেট করা যায়, ইমোশনাল ডেভেলপমেন্টের সঙ্গে কিন্তু কানেক্টেড রয়েছে। এরপর কিছু প্রশ্ন আবার আমরা করে নিই। যেটুকু প্রশ্ন এখন আমরা পড়লাম, এতে আমাদের কতটা আমরা বুঝছি বা পড়ে শিখলাম সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, প্রথম প্রশ্ন যেটা, সেটা হলো মোটর বিকাশের কোনটি সূক্ষ্ম মোটর দক্ষতা উদাহরণ? অর্থাৎ ফাইন মোটর স্কিল কোনটা? দৌড়ানো, লাফানো, আঙুলের সাহায্যে বোতাম লাগানো, হাঁটু দিয়ে চলা। পরীক্ষার সময় আঙুলের সাহায্যে কথাটা লেখা থাকবে না, শুধু থাকবে বোতাম লাগানো। তাহলে এখানে উত্তর হবে বোতাম লাগানো, এটাই হবে। কারণ এটা আঙুলের সাহায্যে করছি, অর্থাৎ ছোট মাংসপেশির ডেভেলপ হচ্ছে এখানে। তুমি যে কাজটা যত করবে সেটা তত ডেভেলপ হবে। অর্থাৎ ফাইন মোটরস বা সূক্ষ্ম হলেই সেগুলো ছোট, বা চোখের পেশি তোমরা বলছিলাম, তোমাদেরকে প্রথমেই বলছিলাম, তো সেগুলো হলো ফাইন মোটর স্কিলের মধ্যে পড়ছে। এটুকু বোঝা গেল। তারপরে প্রশ্নে চলে যাচ্ছি, জ্ঞানীয় বিকাশের কোন উপাদানটি বাম মস্তিষ্কের সঙ্গে যুক্ত? বাম মস্তিষ্ক মানে লেফট, আর লেফট মানে আমরা যেগুলো ছেড়ে দিতে চাই, আমি এভাবে মনে রাখতে বলেছিলাম। তখন আমরা ছেড়ে দিতে চাই কোনটা? এখানে ম্যাথামেটিক্স ছেড়ে দিতে চাই, পড়াশোনা করতে চাই না। মিউজিক করতে চাই, পেন্টিং করতে চাই, ডান্স করতে চাই, তাহলে সঠিক উত্তর ম্যাথামেটিক্স। মানে বেশি ব্রেনে প্রেশার না দিয়ে আমি উত্তরটা মনে রাখার জন্য এটা বললাম। যদি এটা সঠিক ফিক্স নয়, তোমরা বিষয়টা বুঝেই অবশ্যই উত্তর দেবে। জ্ঞানীয় বিকাশে কোন উপাদানটি বাম মস্তিষ্কে, অর্থাৎ বাম মস্তিষ্কে ক্যালকুলেশন, রিজনিং, এডুকেশনাল পারপাস, যে কোনো পড়াশোনার জিনিস আমাদের বাম মস্তিষ্কে কিন্তু চলে। ডান মস্তিষ্কে ক্রিয়েটিভিটি বিষয়গুলো কিন্তু ওখানে আমরা শিখতে পারি, বা ওখানে স্টোর হয়, বা ওখান থেকেই জেনারেট হয়। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। 3 নম্বর এবং 4 নম্বর কোয়েশ্চেন পরপর রয়েছে। প্রথম কোয়েশ্চেনটা কি? সোশ্যালাইজেশন, যেটা আমরা পড়লাম। সোশ্যালাইজেশন কি? বলছে একজন ব্যক্তির দৈহিক বৃদ্ধি, সমাজের মূল্যবোধ, নিয়ম আচরণ শেখা, আবেগগত বিকাশের প্রক্রিয়া, ভাষা শেখার দক্ষতা। এবার দেখো, এখানে উত্তর তো হবে এখানে সমাজের মূল্যবোধ, নিয়ম এবং আচরণ শেখা। একজন ব্যক্তির দৈহিক বৃদ্ধি, এটা ফিজিক্যাল, অর্থাৎ ফিজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে পড়ছে। আবেগগত, এটা ইমোশনালের মধ্যে পড়ছে। এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং, এটা আমাদের কগনিটিভের মধ্যে পড়ছে। সুতরাং এটাই রয়েছে সোশ্যাল। নেক্সট চলে যাচ্ছে আবেগগত বিকাশের একটি বৈশিষ্ট্য কি? আবেগগত বিকাশের একটি বৈশিষ্ট্য কেবল শারীরিক পরিবর্তন, আবেগ বলেছে অর্থাৎ ইমোশনাল বলেছে নয়, তো এটা হবে না। আবেগ বোঝা ও নিয়ন্ত্রণ করা, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রেগুলেটিং ইমোশন, এটাই অ্যান্সার হবে। মোটর দক্ষতার উন্নতি, ইমপ্রুভমেন্ট অফ মোটর স্কিল, এটাও হবে না। সামাজিকরণ দক্ষতা, এটাও হবে না। সুতরাং এটা উত্তর। এবং বন্ধুরা, এই কোয়েশ্চেনগুলো ভাবে না যেগুলো র্যান্ডমলি আমি বসে বসে তৈরি করেছি, একদমই নয়। এটা টোটাল এই প্রশ্নগুলো আমি বাছাই করে এই সেকশনের প্রিভিয়াস ইয়ারে কোন কোন কোয়েশ্চেন এসেছিল, এগুলো সব প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, আমার সালগুলো লেখা হয়নি। আমি আসলে কালেক্ট করছিলাম, বিভিন্ন কোয়েশ্চেন আমার কাছে রয়েছে। তো এই সমস্ত কোয়েশ্চেন কিন্তু যেটুকু পোর্শন পড়ছি তার মধ্যে থেকে দেখো প্রায় 3-4টে করে কোয়েশ্চেন আমরা প্রিভিয়াস ইয়ারে সিটেটে পেয়েছি। এবং সিটেটে এতে আরও অনেক কোয়েশ্চেন আছে, আমি তো 5-6টা কোয়েশ্চেন থেকে এগুলো কালেক্ট করে তৈরি করেছি। তো তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো সিটেটে এসছে, অর্থাৎ রেলওয়ে টিচার রিক্রুটমেন্ট এক্সামিনেশনও এখান থেকে কোনো না কোনো কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবে। এবং কোনো না কোনো কোয়েশ্চেন বলতে
অন্তত এই বিষয়গুলো তো অবশ্যই আমাদের বোঝা উচিত। আমি কিন্তু খুব সহজভাবে অন্যান্য জায়গা থেকে সহজ করে বোঝানোর চেষ্টা করছি। একটু ডিসকাশন হয়তো বেশি করেও ফেলছি, কিন্তু তোমাদের এতে হেল্পফুল হবে তোমরা যদি ক্লাসটা কন্টিনিউ দেখো এবং অবশ্যই জানিও যে ক্লাসগুলো ঠিকঠাক লাগছে কিনা, আর কি ইমপ্রুভ করা উচিত। আমি সেভাবে তোমরা জানো যে আমি সমস্ত কমেন্ট পড়ার চেষ্টা করি এবং সেভাবেই তোমাদের জন্য তোমাদের মতো করেই চ্যানেলটি চালাচ্ছি। আমার নিজের এখানে কোনো কন্ট্রিবিউশন নেই, জাস্ট তোমরা যেটা বলো সেভাবে আমরা এগোচ্ছি। তারপরের প্রশ্ন চলে যাচ্ছে এবার, শারীরিক বিকাশের অন্তর্ভুক্ত নয় কোনটি? বলছে which following is not a part of physical development? উচ্চতা বৃদ্ধি এটা শারীরিক বিকাশের একটা পার্ট। আবেগগত বোঝাপড়া, আকৃতি পরিবর্তন, এগুলো এটা হবে না। ম্যাক্সিমাম আনসার বি হচ্ছে। তো যাই হোক, এটা কিন্তু আনফর্চুনেটভাবে বি হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি আনসার আমরা বুঝিয়ে করেছি যে ইমোশনাল আন্ডারস্ট্যান্ডিং কখনোই ফিজিক্যালের মধ্যে পড়তে পারে না। তো এইগুলো 4টে আলাদা আলাদা 5টা আলাদা আলাদা কোয়েশ্চেন। তারপরের সেকশনে এরপর আমরা চলে যাচ্ছি গ্রোথ অ্যান্ড ম্যাচুরিটি। দেখো বন্ধুরা, সিলেবাসে একবার আমরা চলে যাচ্ছি, তাহলে বুঝতে পারবো। এখানে কিন্তু একটু নোটিস করো 2 নম্বর পয়েন্টে যে প্রসেস অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টের প্রক্রিয়াটা সম্পর্কে আমরা জানবো। 11-12-এর জন্য এইটুকু সেকশনই আছে যেগুলো আমরা জানছি এখন, কিন্তু এখানে ম্যাচুরিটি সম্পর্কে কিন্তু কোনো পয়েন্ট নেই, সেটা আছে প্রাইমারির জন্য। প্রাইমারি সিলেবাসটা দেখি। দেখো বন্ধুরা, প্রাইমারি সিলেবাসটাই একদম প্রথম সিরিয়াল নাম্বার এতে কনসেপ্ট অফ গ্রোথ, ম্যাচুরেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এবার এই ম্যাচুরেশন পোর্শনটা কিন্তু তেমন কিছু বিষয় নয়, ইম্পর্টেন্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এই ম্যাচুরিটি জাস্ট এদের মধ্যে একটা কানেকশন তৈরি করছে। ম্যাচুরিটি যখন হয়ে যায়, গ্রোথ থেমে যায়, আর ম্যাচুরিটির ওপর ডিপেন্ড করে ডেভেলপমেন্ট, এটুকুই। তো চলো আমরা দেখে নিই এবার। তো গ্রোথ সম্পর্কে আমরা আগেই জেনেছি, আগে আমি বলেওছিলাম তোমাদের কি গ্রোথ এটি বিকাশের একটি অংশ, যেটা এখন পরে আর কি লিখেছি, সেটা পরিমাণগত পরিবর্তন, কোয়ান্টিটেটিভ চেঞ্জ, শুধুমাত্র পরিমাণ, নট কোয়ালিটিটি। তো এটা উচ্চতা, ওজন, আকৃতি, এগুলোকে বোঝায়। আর পরিপক্কতা কি বলছে, এটা উত্তরাধিকারী অর্থাৎ হেরিডিটি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই শব্দটা মনে রাখবে, বা উত্তরাধিকারী। তাহলে পরিপক্কতা ডিপেন্ড করে কার ওপর? হেরিডিটির ওপর, অর্থাৎ তোমার বংশের ওপর দ্বারা প্রভাবিত। এটা শারীরিক এবং মানসিক বিকাশের একটি পর্যায়। তাহলে তোমাদের ফিজিক্যাল ডেভেলপমেন্ট কতটা হচ্ছে বা তোমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট কতটা হচ্ছে তার উপর ডিপেন্ড করে। তোমার ম্যাচুরিটি কখন আসবে বা তোমার ম্যাচুরিটি কতটা হবে, সেটা তোমাদের বংশের উপর ডিপেন্ড করছে। তোমাদের সম্পূর্ণভাবে করে না, কিন্তু কিছুটা তো করেই। যেরকম তোমাদের পূর্বপুরুষ, তোমার মা বাবা বা তোমার ঠাকুরদা বা তার আগের যে বংশে যারা তোমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, তারা কতটা ইন্টেলিজেন্ট ছিলেন বা তাদের হাইট কতটা ছিল, তো সেই হাইট তাদের, সেটা তোমার উপর অনেকটা ভ্যারি করে। আবার তাদের কগনিটিভ ডেভেলপমেন্ট কেমন ছিল, তাদের বুদ্ধি কতটা ছিল, হ্যাঁ, তাদের ম্যাচুরিটি কতটা এসেছে এই বুদ্ধিতে, মানসিক বিকাশে, সেটাও কিন্তু কিছুটা হেরিডিটির উপর ডিপেন্ড করে। তোমার উপর অবশ্যই ডিপেন্ড করবে, সেটাকে তো তুমি যতটা শিখছো নতুন নতুন পরিবর্তনশীল আমাদের এই জগৎ থেকে। অর্থাৎ তখনকার সময় মোবাইল ছিল না, তাই তার মানে কি আমরা এখন মোবাইল চালাতে পারবো না? তো সেগুলো নয়, কিন্তু হেরিডিটির উপর ডিপেন্ড করছে এভাবে যে তখনকার সময় তোমার যে পূর্বপুরুষরা যতটা তাদের ডেভেলপমেন্ট ছিল তার উপর কিছুটা ডিপেন্ড করে। তো এই সমস্ত কিছুই ম্যাচুরিটির আন্ডারে পড়ছে। তো এই হলো ম্যাচুরিটি এবং গ্রোথের বেসিক জিনিস। এরপর রয়েছে গ্রোথ এবং ডেভেলপমেন্টের বৈশিষ্ট্য, যেটা অলরেডি আমরা একবার পড়েছি। এবার সেটাকে এক্সপ্লেন করা আছে বেশ বড়ভাবে। বৃদ্ধির বৈশিষ্ট্য বলছে এটি কেবলমাত্র পরিমাণগত পরিবর্তন বোঝায়, এটা আমি জানি। এটি মূলত শারীরিক পরিবর্তন, এটাও জানি। এটি যে একক দ্বারা পরিমাপ করা হয় সেটা হলো কেজি, ইঞ্চি, সেন্টিমিটার, এরকম হতে পারে, আর অন্যান্য একক দ্বারাও পরিমাণ করা যেতে পারে। আর বলছে এটি একটি নির্দিষ্ট সময় পর বন্ধ হয়ে যায়। তো প্রত্যেকটা পয়েন্ট আমরা অলরেডি জেনে গেছি, সেটা আবার এখানে গুছিয়ে লেখা হয়েছে। একই রকমভাবে বিকাশ কি বলেছে, বিকাশের কিন্তু অনেকগুলো পয়েন্ট হতে পারে। যেরকম এটা কোয়ান্টিটির পাশাপাশি কোয়ালিটির পরিবর্তন হয়। এটি কেবল শারীরিক নয়, এটা মানসিক, সামাজিক হতে পারে, ইমোশনাল হতে পারে, এখানে লেখা নেই, যাই হোক হতে পারে, তোমরা এগুলো বুঝে গেছো। এটা একদম কি বলেছে, অব্যাহত থাকে গর্ভধারণ থেকে মৃত্যু পর্যন্ত, ওম টু টম্ব। আর বিকাশ সরাসরি মাপা যায় না, এখানে যেটা সরাসরি বলছিল না, একটা একক আছে। আমার হাইট মাপতে গেলে আমি কত ফুট, তুমি কত ফুট, এটা বলা যায়। এটা সরাসরি সবসময় মাপা যায় না। তবে এটা মূল্যায়ন করা যায়, অ্যাসেসমেন্ট করা যায়। যেরকম আইকিউ, তোমার আইকিউ কতটা, এটা কিন্তু একটা মূল্যায়ন করা যায়, পুরো ডেভেলপমেন্টের মধ্যে পড়ছে এটা। তারপর যেরকম দাবা খেলা শেখা, এটা কিন্তু একটা বিকাশের অংশ। তুমি চেস ভালো খেলতে পারছো না খারাপ খেলতে পারছো, এটা কিন্তু ডেভেলপ হয়েছে, নট বৃদ্ধি। আবার উচ্চতা বৃদ্ধি, এটা বৃদ্ধির অংশ। এগুলো তো আশা করি এবার বুঝে গেছো, তখন ধরে আমরা ডিসকাশন করছি। এভাবে বৃদ্ধি বিকাশ একে অপরের সঙ্গে সম্পর্কিত হলেও তাদের মধ্যে একটা মৌলিক পার্থক্য রয়েছে। আচ্ছা, এবার বলেছি স্টেজেস অফ ডেভেলপমেন্ট। দেখো স্টেজেস অফ ডেভেলপমেন্ট এইটা কিন্তু বেশ ভাইটাল জিনিস। কোনো কোনো বইয়ে তোমাদের 5টা পয়েন্ট থাকে, আর কোনো কোনো বইয়ে 4টে পয়েন্ট থাকে। আমি এখানে 5টা পয়েন্টই বা 5টা স্টেজই ভাগ করেছি।
কোন স্টেজটা মানে থাকে না বিভিন্ন বইতে, সেটা হলো এই প্রথম পয়েন্টটা, প্রিনাটাল স্টেজ বা ভ্রূণকালীন পর্যায়। তোমরা যারা বাংলা ভাষা থেকে পরীক্ষা দেবে তাদেরকে বলবো, এই যে আমরা আলোচনা করছিলাম ইংরাজি শব্দগুলোকে তোমরা একটুখানি গুরুত্ব দেবে। কারণ কি হয়, বাংলা শব্দগুলো অনেক সময় পরিবর্তন হতে পারে পরীক্ষার ক্ষেত্রে, কিন্তু ইংরাজি শব্দগুলো কি হয়, তুমি যখন সিটেট দেবে বা টেট দেবে, তোমরা অবশ্যই দাও। তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যারা যুক্ত রয়েছে তোমরা জানো সিটেট কতটা দরকার। টিজিটির ক্ষেত্রে আবেদন করতে সিটেট লাগছে, প্রাইমারি ক্ষেত্রে আবেদন করতে সিটেট লাগছে, হ্যাঁ, সেন্ট্রালের এক্সামিনেশনগুলো বা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রাইভেট স্কুলগুলোতে আবেদন করতে রাখছে। সুতরাং সিটেটটা তোমরা অবশ্যই দাও। এই যে আজকে যে ক্লাসটা আলোচনা হচ্ছে, এটা কিন্তু সিটেট যারা দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কোয়েশ্চেন আসে, মানে এই একটা টপিক আর কি, অনেক টপিক আছে আজকে যে টপিক আমরা আলোচনা করছি, বা এই কদিন রেলের জন্য যে টপিকগুলো আমরা আলোচনা করবো, প্রত্যেকটা সিটেটের ক্ষেত্রেও কিন্তু খুব ইম্পর্টেন্ট একই সাথে আর কি। তো যাই হোক, এবার আমি যেখানে ছিলাম আর কি, স্টেজেস অফ ডেভেলপমেন্ট। তো এখানে প্রিনাটাল স্টেজ, যেখানে কি বলেছে, এই সময়কালটা তোমাদের মনে রাখতে হবে। প্রিনাটাল স্টেজটা জন্মের আগের সময়, অর্থাৎ যখন মাতৃগর্ভে থাকছে, এই যে মাতৃগর্ভ থেকে থাকে এবং তার বৃদ্ধির সময়কাল পর্যন্ত, অর্থাৎ 9 মাস পর্যন্ত যে মাতৃগর্ভে থাকছে বা 40 সপ্তাহ, এটাকেই প্রিনাটাল স্টেজ এর অন্তর্ভুক্ত রয়েছে। এই সময় কি হচ্ছে, শিশুর পূর্ণ বিকাশ সম্পূর্ণরূপে মায়ের শরীরের উপর নির্ভর করে। তাহলে প্রিনাটাল স্টেজটা সম্পূর্ণ ডিপেন্ড করছে মায়ের উপর। এটাও কিন্তু একটা ডেভেলপমেন্ট হচ্ছে। তো এই পয়েন্টটা অনেক বইয়ে থাকে না, কারণ সেখানে ইনফ্যান্সি থেকে শুরু করা হয়, কিন্তু এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে মনে হয়, তাই আমি এখানে অ্যাড করেছি। এরপর হচ্ছে ইনফ্যান্সির সময় কোনটা, 0 থেকে, অর্থাৎ যে সময় থেকে তার জন্ম হলো ঠিক তারপর থেকে 2 বছর বয়স পর্যন্ত, এই সময়কে ইনফ্যান্সি বা শৈশবকাল বলা হচ্ছে। জন্ম থেকে 2 বছর পর্যন্ত শিশুর ইন্দ্রিয় ও সংবেদনশীলতা, অর্থাৎ সেন্সেস বিকাশ লাভ করে। অর্থাৎ এই সময় তার আর কোনো কিছু অতটা ডেভেলপ করে না, শুধুমাত্র সেন্স। তোমাদের যাদের বাড়িতে কোনো বাচ্চা বা তুমি কোনো তোমার বন্ধুর হোক বা দাদার বা তোমার রিলেটিভের কারোর বাচ্চাকে তুমি যদি দেখো, ভালো করে অবজার্ভ করে দেখবে যে এই সময় তাদের শিশুর ইন্দ্রিয় এবং সংবেদনশীলতা সেন্সেসই হলো, অর্থাৎ সেন্সই হলো এই সময় টিচার। এটা একটা কথাও আছে, প্রবাদ আছে, সেন্সেস ইজ দ্য টিচার অ্যাট দিস স্টেজ, এই স্টেজে, এই শৈশবকালে। 1 বছর 2 বছরে সে বোঝে না কোনটা গরম কোনটা ঠান্ডা। এবার সে কোনো একটা গরম কোনো কিছুতে হাত দিল, তখন সে তার সেন্স হলো, সে বুঝতে পারলো, সে সংবেদনশীলতা অনুভূতি অর্থাৎ তার মধ্যে জন্মালো যে এই জিনিসটাতে হাত দেওয়া যাবে না, কারণ এটা গরম। গরম বিষয়টাও সে জানে না, মানে শব্দটাও সে জানে না। তখন সেটা আরও পরবর্তীকালে জানতে পারে যে হ্যাঁ, বরফে হাত দিলে সেটা ঠান্ডা, তো এটা তো বেশি হাত দেওয়া যাবে না। আর গরম বস্তুতে হাত দেওয়া যাবে না। তো এই সমস্ত কিছু তার ডিপেন্ড করছে সেন্সেসের উপর। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে কি বলেছে, শিশুটি শারীরিক নড়াচড়া অর্থাৎ মোটর অ্যাকশন এবং হাঁটা শেখে। অর্থাৎ সেটা মোটামুটি 1-1.5 বছর বয়স পর থেকে সে নড়াচড়া করতে পারে, একটু হামাগুড়ি দিতে শেখে। তো এটা হচ্ছে তার এই স্টেজে এই কাজগুলো হচ্ছে, বিকাশ হচ্ছে। 3 নম্বর কি বলেছে, 3 নম্বর বলেছে এটি সংবেদনশীল সময়কাল, অর্থাৎ সেন্সিটিভ পিরিয়ড হিসেবে নামে পরিচিত, যখন শিশু সবচেয়ে দ্রুত শিখতে থাকে। তাহলে সবচেয়ে দ্রুত কি লেখা আছে, সবচেয়ে দ্রুত শেখে এই স্টেজে, অর্থাৎ এই স্টেজে অনেক কিছু সে শেখে। সে কোনটা গরম, অর্থাৎ তার ইন্দ্রিয়, তার সংবেদনশীলতা, সে কথা শুনতে থাকে, তার মধ্যে সব ডাউনলোড হচ্ছে, ভাষা, লোকের এক্সপ্রেশন, লোক ভয় দেখাচ্ছে, হাসছে, এই সমস্ত কিছু এই সময় সে শিখতে থাকে। তাই এই সময় সবথেকে দ্রুত সে শিখতে থাকে। যতগুলো স্টেজ আছে সবথেকে দ্রুত কিন্তু এটা ওভারঅল সমস্ত কিছু শেখার স্টেজ। এরপর চলে যাচ্ছি আর্লি চাইল্ডহুড। আর্লি চাইল্ডহুড কি, 2 থেকে 6 বছর, 2 থেকে 6 বছর বয়সে এই সময় একটু বুদ্ধি হয়, সে হাঁটতে পারে। তো এই সময় একে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে খেলাধুলার সময়কাল, টয় এজ অর প্লে এজ। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট, এটাও কোয়েশ্চেনে দেয়, প্লে এজ বা টয় এজ কোন সময়ের কোন সময়কে বলা হয়, আর্লি চাইল্ডহুড বা ইনফ্যান্সি বা লেটের চাইল্ডহুড, এরকমভাবে অপশন থাকে। এর উত্তর হবে আর্লি চাইল্ডহুড। এই সময় কোনো টেনশন থাকে না। আমরা যদি এই স্টেজে চলে যেতে পারতাম, এখন বুঝতে পারতাম, মানে এখন বুঝতে পারি আর কি, যে ওই সময়টা কতটা মূল্যবান ছিল। কোনো টেনশন নেই, পড়াশোনা শুধু মা খাওয়াচ্ছে, কান্নাকাটি করছি আর খেলা করছি। তো এই অনুকরণের সময়ে বলা হয় একে, হ্যাঁ, ইমিটেটিভ এজ, এটাও মনে রাখবে, এটাও খুব ইম্পর্টেন্ট, ইমিটেটিভ এজ। ইমিটেটিভ কেন বলা হয়েছে, এই সময় কপি করে। ধরো তুমি যেভাবে হাঁটছো, তো 2 থেকে 6 বছর বয়সের সে বাচ্চাটি তোমাকে অনুকরণ করবে। তুমি যেভাবে শুয়ে আছো পায়ের উপরে পা দিয়ে, ও ঠিক সেভাবে অনুকরণ করবে। তুমি যে জিনিসটা নিয়ে ঘাঁটছো, তুমি একটা গিটার বাজানোর চেষ্টা করছো, সে সেই গিটার বাজাবে। তো এই যে কপি করার ব্যাপারটা, তো এই স্টেজে দেখা যায়। তো এই জন্য এই স্টেজকে অনুকরণের সময় বা ইমিটেটিভ এজ বলছে। এরপর কি বলছে, ভাষার বিকাশের জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, অর্থাৎ ফাস্টেস্ট ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ফেজ। তাহলে কতগুলো নাম হয়ে যাচ্ছে এই স্টেজটা, বুঝতে পারছো? এটা কিন্তু মনে রাখবে। অর্থাৎ এই সময় কিন্তু ওদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হওয়ার খুব ভাইটাল সময়। এই সময় তুমি যে ভাষায় ওর সঙ্গে ইন্টারাকশন করবে, কথা বলবে,
সেই ভাষাই ওর মধ্যে ডেভেলপ হতে থাকবে। যদি তুমি তার সঙ্গে সবসময় ইংরাজিতে কথা বলো বা কোনো ইংরাজি পরিবেশে তাকে ছেড়ে দাও বা তাকে আমেরিকায় গিয়ে ছেড়ে দাও, সে কিন্তু ইংলিশ ভাষায় সে বলতে পারবে, ইংলিশ ভাষায় সে শিখে যাবে। সে তখন বাংলা ভাষা শিখবে না। অর্থাৎ ভাষার বিকাশে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু আর্লি চাইল্ডহুড স্টেজটা। এরপরে কি বলেছে এরিকসেন, এনাদের পূর্ব যে বললাম পিয়াজে ভাইগাৎস্কি, আরও যাদের যাদের আছেন তাদের মধ্যে একজন উল্লেখযোগ্য হলেন এরিকসেন। এরিকসেনের আলোচনা আমরা পরবর্তীকালে করব, আজকে নয়, পরবর্তী দিনে। তো যাই হোক, এরিকসেনের মধ্যে কি বলছে, শিশুদের আত্মপরিচয় গঠনের জন্য খুব গুরুত্বপূর্ণ স্টেজ। তাদের নিজের আত্মপরিচয় গঠনের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই সময় শিশুরা যেভাবে গঠন হবে সারা বছর, তার 10-20% কিন্তু ভ্যারি করে এই স্টেজটাতে। সে যদি এই সময় খুব রাগী ধরনের হয়, তাকে খুব রাগানো হয়, বা তাকে তুমি যেভাবে তৈরি করবে, যেরকম একটা মাটির দলাকে তুমি যদি যেভাবে তৈরি করবে, সেই গঠনটা কিন্তু এই টাইমটাতে তুমি শিশুটি কিন্তু এই টাইমটাতে সেভাবে কিন্তু তৈরি হয় এবং সারা জীবন সেই আত্মপরিচয় সে বহন করে। এরপরে বলছে লেটার চাইল্ডহুড, অর্থাৎ মধ্য শৈশবকাল। এটা হচ্ছে 6 থেকে 12 বছর পর্যন্ত। এই সময় কি হয়, এটা হচ্ছে মৌলিক দক্ষতা তাদের বৃদ্ধি পায়, অর্থাৎ বেসিক স্কিল যেরকম পড়া, লেখা, অঙ্ক শেখা, এগুলো হচ্ছে ডেভেলপ হয় এই 6 থেকে 12 বছর বয়সে। আর কি সামাজিকরণ, সোশ্যালাইজেশন, যেটা আমরা আগে আলোচনা করেছিলাম। পড়তে পড়তে আমরা বলছিলাম যে এই সময় বুঝতে পারে যে নিয়মকানুন আমাদের এটা শিখতে হয়, একটা সেলফ ডিসিপ্লিন আছে যেটাকে মেনে চলতে হয়, তাহলে এই সমাজে চলা যায় বা বড়দের সম্মান দিতে হয়। তো এটা এই স্টেজেই কিন্তু হয়, লেটার চাইল্ডহুড, মনে রাখবে এই স্টেজগুলোর নাম। এখান থেকে কোয়েশ্চেন আছে, সমস্ত কোয়েশ্চেন হয়তো করা হয়নি, এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আছে, একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং। এখান থেকে তোমরা একটা না একটা কোয়েশ্চেন পাবেই পাবে, একটা না হলে তোমরা মিনিমাম 2টো কোয়েশ্চেন পাবে, একটা আমি কম বললাম, 2টো কোয়েশ্চেন মিনিমাম তোমরা এখান থেকে পাবে, এই সেকশন থেকে, এই বিকাশের পর্যায় থেকে। এরপরে চলে যাচ্ছে অ্যাডোলেসেন্স, অর্থাৎ 12 থেকে 18। এই পর্যায়টি শরীর, আবেগ ও সামাজিক পরিবর্তনের সময়কাল, অর্থাৎ তোমাদের বা শিশুর শারীরিক বা আবেগ বা সমাজের পরিবর্তন, সমাজের সঙ্গে যে পরিবর্তন, সেই সময়কাল। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলছে, 10 থেকে 19 বছর বয়সকে কৈশোরকাল হিসেবে ধরা হয়। তাহলে কিন্তু 10 থেকে 19 এই সময়কাল, 10 থেকে 19 বছর এই সময়কে বলছে যে কৈশোরকাল। মানসিক বিকাশের পাশাপাশি স্বাধীনভাবে চিন্তাভাবনা, সিদ্ধান্ত গ্রহণ এবং আত্মপরিচয়, এই সমস্ত কিছু কিন্তু এই অ্যাডালসেন্স অর্থাৎ 12 থেকে 18 বছর বয়সেই হয়ে থাকে। তো এই হলো 5টা পয়েন্ট বন্ধুরা। এছাড়া দেখো, এটা আমরা কি বলছি, স্টেজেস অফ ডেভেলপমেন্ট। আরেকটি ডেভেলপমেন্ট আছে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো কগনিটিভ ডেভেলপমেন্ট। ঠিক আছে, ওটা পরবর্তীকালে আমরা পড়বো, এখন নয়, আজকে নয়। ওই কগনিটিভ ডেভেলপমেন্টের যে ক্লাসিফিকেশন আছে বা যে পর্যায়গুলো বা যে স্টেজেসগুলো আছে, সেটার সঙ্গে এটা আবার গুলিয়ে ফেলবে না। নামগুলো অনেকটা কাছাকাছি হয়, এই যে নামগুলো, কিন্তু ওখানে বিভিন্ন পয়েন্টগুলো অর্থাৎ কগনিটিভ যে বিকাশ তার উপর ভ্যারি করে আর কি বিষয়গুলো। সেগুলো আমরা পরে যখন আলোচনা করবো, এখন এর সঙ্গে গুলিয়ে ফেলার একদম কোনো দরকার নেই। জাস্ট তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখলাম, যখন কোয়েশ্চেন আসবো পরীক্ষার সময় বা তোমরা ইন ফিউচার যখন এরকম কোয়েশ্চেনের সম্মুখীন হবে, তোমাদের কাছে যেন কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তাই এটা প্রথমেই আমি বলে রাখছি আর কি। তোমরা অবশ্যই ভালো করে কোয়েশ্চেন পড়বে, এই বিষয়গুলি একদম সহজ। আমার প্রশ্নপত্র যখন আমরা পড়ি, সেই সময় খুব কাছাকাছি সমস্ত কিছু শব্দ থাকে, তো যে জন্য ছোটো ছোটো মিস্টেক আমরা করে ফেলি। নাহলে এই যে পোর্শনটা, এটা কিন্তু খুব একটা কঠিন বিষয় নয়। যে বিষয়গুলি পড়ার সেগুলো হলো বিভিন্ন যে সমস্ত সাইকোলজিস্ট রয়েছেন তাদের থিওরি, তাদের সম্পর্কে জানা, এই জিনিসগুলো আমাদের কাছে আননন, ওইগুলো আমাদের জানতে হবে সঠিকভাবে। তো যাই হোক, এরপরে কিছু কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনগুলো কি, যেরকম ভ্রূণকালীন পর্যায়ে শিশুর বৃদ্ধির সময়কাল, অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে প্রিনাটাল পিরিয়ডের সময়। আমরা কত পড়েছিলাম মনে আছে, 40 সপ্তাহ, যেটা 9 মাস। একবার দেখিনি, প্রিনাটাল স্টেজ 40 সপ্তাহ। তারপরে প্রশ্ন, কোন পর্যায়ে শিশুর ইন্দ্রিয় ও সংবেদনশীলতা বিকাশ লাভ করে? তাহলে ইন্দ্রিয় এবং সংবেদনশীলতা বিকাশ লাভ করে কোন স্টেজে? কৈশোর, মধ্য শৈশবকাল, শৈশব এবং প্রাক শৈশব। শৈশবকালে, শৈশবকালে কখন একদম বলেছিলাম, ইংরাজি শব্দগুলো ওই জন্য বলছিলাম একটু মনে রাখতে, যারা একটু ভুল করছো। দেখো ইনফ্যান্সি, তাহলে আমাদের একদম ক্লিয়ার হয়ে যেত, ইনফ্যান্সি মানে এই সময় তো ইন্দ্রিয় এবং সংবেদনশীলতা বিকাশ লাভ করে। তারপরের প্রশ্ন, কোন পর্যায়কে খেলাধুলার সময়কাল বলা হয়? খেলাধুলার সময়কাল অর্থাৎ প্রাক শৈশবকাল, আর্লি চাইল্ডহুড। আর্লি চাইল্ডহুড স্টেজেই তো আমরা টয় এজ বলছি, প্লে এজ বলছি, বা এই সময় তারা ইমিটেটিভ করে সব কিছু, ইমিটেটিভ এজ বলছি, বা ফাস্টেস্ট ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ফেজ, এই সময় কি বলছি? তাই এটা হচ্ছে আর্লি চাইল্ডহুড স্টেজ। এছাড়া এই স্টেজগুলোকে আরও ডেভেলপ করা যায়। এই সময় শিশুরা বুঝতে পারে না, ধরো এরকম একটা কোনো কুটো আছে, কুটো হতে পারে বা বোতল হতে পারে বা কোনো একটা জার হতে পারে, আর এরকম একটা কোনো
লম্বা চোঙ আকৃতির জার হতে পারে। এবার কোনো শিশুকে এই স্টেজের কথা বলছি, আর্লি চাইল্ডহুড, যে কোনটাতে বেশি জল আছে যে তাকে বলা হয়, সে বলবে এইটাতে বেশি জল আছে। তাহলে এই সময় তার মধ্যে সাইজ, শেপ এই সমস্ত বিষয় ডেভেলপ করে না, সেটা ডেভেলপ করে এই সময় যুক্তিতর্ক, যে পড়াশোনা শিখছে, অঙ্ক শিখছে এই টাইমটাতে। এই সমস্ত যে ডিটেলস আছে আরও আলোচনা, সেগুলো আমরা কগনিটিভ ডেভেলপমেন্টে আলোচনা করব। এবং আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, এই আর্লি চাইল্ডহুড স্টেজের অনেকগুলি নাম আছে, যেরকম আমরা দেখলাম ইন্টিটিভ এজ, টয় এজ। এছাড়া এই স্টেজকে আরও কিছু নাম আছে, যেরকম এটাকে ইগোসেন্ট্রিজম বলা হয়। এই স্টেজকে ইগোসেন্ট্রিজম কেন বলা হয়? এই সময় সে শুধু আই, মি অ্যান্ড মাইসেলফ, এর বাইরে কিছু বুঝতে পারে না। অর্থাৎ যে জিনিসটা দেখবে এটা আমার, এটা আমাকে দাও, হ্যাঁ, এই একটা ব্যাপার থাকে। তো সেই জন্য বলা হচ্ছে ইগোসেন্ট্রিজম। এই সময় সে যেহেতু একদম তার ডেভেলপ হয়নি পুরোপুরি, তাই সমস্ত কিছু সেভাবে আমার বা আমাকে দিতে হবে, এই জন্য ইগোসেন্ট্রিজম বলা হয়। আরেকটা নামও আছে, সেটা হচ্ছে অ্যানিমিজম। এই শব্দগুলো আমি এখানে ডিসকাস করিনি, অনেকটা বড় হয়ে যাবে, কারণ এই আলোচনাগুলো সমস্ত কগনিটিভ ডেভেলপমেন্টের আন্ডারে পড়ে। সেই জন্য এর মধ্যে আমি রাখিনি, আপাতত এর মধ্যে আমাদের ডেভেলপমেন্টের বেসিক যে স্টেজেসগুলো সেগুলো ডিসকাস করা হয়েছে। তো যাই হোক, তবু নামগুলোর সঙ্গে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। কী বললাম? অ্যানিমিজম। তো অ্যানিমিজম কি? তার একটা অ্যানিমির বা একটা অন্য একটা ওয়ার্ল্ডে থাকে, ঠিক আছে? কোনো কিছু কার্টুন দেখলো, তো সে সেই কার্টুনের সঙ্গে নিজেকে কম্পেয়ার করে যে সে এরকম বা সে সেই জগতের মধ্যে রয়েছে। এই যে অ্যানিমিজম বা চিন্তাভাবনা করাটা, বা সে এরকমভাবে যে নন লিভিং থিং, অর্থাৎ কোনো একটা বল বা কোনো একটা তাকে পুতুল দেওয়া হলো, সে ভাববে যে পুতুলটার মধ্যেও প্রাণ আছে। পুতুলটা থেকে বাই চান্স তার গায়ে যদি লেগে যায়, সে পুতুলটাকে মারবে, বকা দেবে, তাকে স্নান করাবে, খাওয়াবে। তো সে এই অ্যানিমিজম ওয়ার্ল্ডে থাকে। তো এটা হচ্ছে আর্লি চাইল্ডহুড স্টেজের আরেকটি নাম। এই নামগুলো অনেক সময় দেওয়া হয়, যেরকম টয় এজ, একটু আগে আমরা প্রশ্ন দেখলাম, এরকমভাবে নানা রকম প্রশ্ন দেওয়া হয় পরীক্ষার সময়। এরপরে বলেছে, পরের প্রশ্ন, কোন পর্যায়ে স্বাধীন চিন্তাভাবনা ও আত্মপরিচয় গড়ে ওঠে? তো স্বাধীনভাবে চিন্তাভাবনা করতে পারে, অর্থাৎ কারোর উপর আর ডিপেন্ড করতে হয় না। তো সেটা হলে অবশ্যই কৈশোরকাল হবে। আমরা কৈশোরকাল অপশনেও সেটা পড়েছি। দেখো এবার চলে আসি। এই দেখো, এখানে মানসিক বিকাশ এবং তার পাশাপাশি স্বাধীন চিন্তাভাবনা, সিদ্ধান্ত গ্রহণ করা এবং আত্মপরিচয় তৈরি করা, এই সমস্ত কিছু হয় অ্যাডালসেন্সে। এই সময় কিন্তু সেলফ আইডেন্টিটি তৈরি করার চেষ্টা করে, মানে আমি পারবো, আমি আমার স্যারের কাছে ভালো হব, আমি আমার মায়ের কাছে ভালো হব, এই সমস্ত কিছু একটা দেখাতে চেষ্টা করে। শুধু স্যার মা নয়, কারণ এই বয়সটা কৈশোরকাল। এই সময় শিশুরা ভুল ডিসিশন নিয়ে ফেলে, অনেক সময় ভুল বন্ধুত্বের দিকেও চলে যায়। তো এই জন্য এই সময়টা সবচেয়ে সেন্সিটিভ সময় বলে মনে করা হয় কৈশোরকালটাকে। তো এই হলো 4টে প্রশ্ন। তো আজকে আপাতত বন্ধুরা এই অবধি থাকলো প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট, যেটা আমরা সিলেবাসে দেখছিলাম, প্রিন্সিপালস অফ অ্যান্ড ডিবেটস অফ ডেভেলপমেন্ট। ঠিক আছে, আমরা মোটামুটি কনসেপ্ট অফ গ্রোথ, ম্যাচুরেশন, ডেভেলপমেন্ট এই পোর্শনটুকু পড়লাম। প্রিন্সিপাল অ্যান্ড ডিবেটস অফ ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট টাস্ক অ্যান্ড চ্যালেঞ্জেস, এটা আমরা পরের দিন একবারে আলোচনা করব। এইভাবে দুদিন এইটুকু, তারপরের হয়তো 1-2 দিন এইটুকু, এভাবে সবকটি পয়েন্ট আমরা মোটামুটি পরীক্ষার আগে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করব। তো আজকে মোটামুটি প্রথম পয়েন্টের প্রথম পোর্শন আলোচনা হলো। পরে আমরা প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্টের ডিরেকশন এবং এর ওপরে কিছু কোয়েশ্চেন এবং তাদের মধ্যে পার্থক্য, এবং তারপরে আরও কিছু কাজ করছি, সে কাজগুলো কমপ্লিট হয়ে গেলে তার পরের দিন আমরা আলোচনা করে নেব। এর মধ্যে কোনো কোয়েশ্চেন তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় বা তোমাদের যদি কোনো মতামত থাকে যেভাবে আলোচনাগুলো ভালো হয়, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আশা করি ভিডিওটি একটু হলেও তোমাদের কাছে হেল্পফুল হবে। প্লিজ কানেক্ট থাকো, রেলওয়ের এক্সামিনেশন খুব ভালো করে প্রিপারেশন নেওয়া শুরু করো। যারা এখনো শুরু করোনি তারা দেরি করো না, যদি এক্সামিনেশন দাও, ফর্ম ফিল আপ করেছো যখন, অবশ্যই এক্সামিনেশন দেবে। আর বেশি দিন সময়ও নেই, তারা সময় দেবে না। ফর্ম ফিল আপের ডেট আবার এক্সটেন্ড করা হয়েছে, যদিও ফর্ম ফিল আপ কমপ্লিট হলেই কিন্তু এক্সামিনেশনের ডেট তোমাদের মোটামুটি 2-3 সপ্তাহের মধ্যে চলে আসবে, এটা ধরে নেওয়া হচ্ছে, কারণ এবছর আরও কিছু এক্সামিনেশন রয়েছে, পেন্ডিং রয়েছে। এইগুলো সমস্ত কিছু ডিটেলস বন্ধুরা। ভিডিওটি তোমাদের কাছে একটু যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে পরের আপডেটে, আর লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে পরের আপডেটে, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা।